নমস্কার, সালাম। শুধু একটা চিমটি কেটেছি, তাতে সার্জারি করার মতো ব্যথা পেয়েছে। আজকে পার্ট 1, তাহলে পার্ট 1 5-6 মিনিটের মধ্যেই হওয়া উচিত। আমরা চাকরিহারা, যোগ্য চাকরিহারা। 1 পয়েন্ট ইস্যু, অর্থাৎ কেবল এবং কেবলমাত্র যোগ্য চাকরি ফেরানোর যে দাবি, সুপ্রিম কোর্টের লড়াই এবং রাস্তার লড়াই। একটাই ধ্যান জ্ঞান হওয়া উচিত আমাদের, যোগ্য চাকরি কিভাবে ফিরবে। আমি গতকালও বলেছি, সেই আন্দোলনে যদি কেউ এসে বলে যে আমরা আপনাদের জন্য লড়ছি, ডিএর দাবি কিংবা অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ বা সিভিক ভলান্টিয়ারদের নানান সমস্যা, তারা বলল আপনাদের আন্দোলনে আমরা নেতৃত্ব দিই, আপনারা কি রাজি হবেন? আমি বলেছিলাম না। আমাদের এখন যা অবস্থা, সব অংশের চাকরিহারাদের এক হওয়ার সময়। মেহবুব চাকরিহারা, চিন্ময় চাকরিহারা, হাবিবুল চাকরিহারা, আরও যারা আছে, পল্লব চাকরিহারা, পল্লব দা মাস্টারমশাই, আমি সুমন বিশ্বাস চাকরিহারা। প্রয়োজন হলে লাইভটা শেয়ার করবেন। তাহলে আমাদের লড়াই, আমরা বেঁচে আছি, আমরা বেঁচে আছি, আমরা লড়াই দেওয়ার জন্য সক্ষম। নিশ্চয়ই কিছু ভুল ত্রুটি হয়েছিল, চাকরি চলে গেছে, চাকরি কোন পথে ফিরবে এইটা নেব। এইটা বলতে আমার 1 মিনিট সময় নেব। এখন যেখানে আছে আমরা সবার কাছে গেছি, সিপিএম, তৃণমূল কংগ্রেস, কংগ্রেস, বিজেপি অ্যান্ড আদার্স। মাননীয় প্রধানমন্ত্রী দপ্তরে চিঠি দিয়েছি, রাষ্ট্রপতি দপ্তরে দিয়েছি, সুপ্রিম কোর্টে একটা মামলা লড়ে এসেছি। 22 লক্ষ ওএমআর পাওয়ার মামলা। কেউ বলছে কেন 22 লক্ষ, কেউ বলছে 3 লক্ষ নয় কেন। সমস্ত অংশের যোগ্য শিক্ষাকর্মী, শিক্ষক, শিক্ষিকা সবার চাকরি ফেরাতে হবে। এই মামলা যে যুগান্তকারী মামলা, সবাই বোঝেন। সব কিছু আমার হাতে নেই। ওএমআর প্রকাশিত হবে। ওএমআর প্রকাশিত হলে সব চাকরি চোর ধরা পড়বে। ওএমআর প্রকাশিত হলে প্রত্যেক যোগ্য ওয়েটিং থেকে শুরু করে প্রত্যেক যোগ্য শিক্ষক, শিক্ষিকার, শিক্ষাকর্মীর চাকরি বাঁচবে। বলছে কিভাবে রিপ্যানেল হবে, কি হবে দেখুন। আমি তো বারবার বলি, ভুল বুঝতে সময় লাগে না। বলছে গাল দেব খুব আপনাকে, দিন না। বলছে সত্য সবসময় সত্য হয়। দিনের শেষে এত কষ্টের পাওয়া যোগ্য চাকরি যায় কি করে, এই এক ধ্যান জ্ঞান নিয়ে প্রকৃত লড়াইয়ে নামুন। কথা ওভারল্যাপিং করব না। আমি কি বললাম? চিন্ময়রা চাকরিহারা, সেই লড়াই মেনে নেওয়া যায়। পল্লব চাকরিহারা। আজকে আরজিকরের আন্দোলন, তিলোত্তমা বিচার পেয়েছে? আমি ওই গভীর তদন্তে যাচ্ছি না, কারা করলো না কারা করলো। তিলোত্তমা বিচার পেয়েছে? পায়নি। শেষ পর্যন্ত কি হলো? ডাক্তারদের কিছু দাবি দেওয়ার আন্দোলনে পরিণত হলো। তাহলে ডাক্তাররা কি ভুল করলো? মনের অগোচরে আন্দোলনের রাশ সরকার হাতে চলে গেছে। বিখ্যাত ডাক্তার নারায়ণ ব্যানার্জি তিনি বলেছেন, আপনারা দেখবেন তার ফেসবুক পেজে, আমি তো সাধারণ মানুষ, আমাকে আপনারা বকতে পারেন, মারতে পারেন, গাল দিতে পারেন,
কেউ ঠ্যাং ভাঙারও কথা বলতে পারেন। যাই হোক, এখন আমাদের আন্দোলন বারবার কোর্টের লড়াই এবং রাস্তার লড়াই। আমরা তো পোর খাওয়া লোক না, ভুল ত্রুটি হয়েছে, কারণ সব যোগ্যহারা আমার ভাই, আমার সহপাঠী, আমার বন্ধু, যোগ্য চাকরিহারা। আমাদের ভুল হয়েছে, ভুল থেকে শিক্ষা নিয়েছি, সবাই শিক্ষা নিয়েছে, সবাই যে যার মতো আপন চাকরি বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে রায় রিভিউ করেছেন, তাই না? সব ঠিক আছে, কিন্তু সবাই চেষ্টা করছেন, সব লড়াই, সব চেষ্টাকে সাধুবাদ, নমস্কার। কোনো চেষ্টা যে একদিন আন্দোলনে এসে ঘাম ফেলেছে তার পায়েও নমস্কার, সালাম। এখন বিষয় হচ্ছে, সরকার, যে কোনো সরকার, আজকে যাকে দেখছেন কাল যদি অন্য কেউ থাকতো, সেও কিন্তু একই ফন্দি ফিকির করতো, কিভাবে আন্দোলন দমানো যায়, কিভাবে এই চাকরি চোরদের বিরুদ্ধে এই যে লড়াই হচ্ছে সেটাকে আটকানো যায়, সবসময় করতো। এটাই সরকারগুলোর নিয়ম, যে সরকারই হোক। হ্যাঁ, এটা হচ্ছে তাদের নিয়ম, ধর্ম তাদের, তারা এটা আটকাবে। তো কিছু কিছু ক্ষেত্রে সরকার সফল হলেও শেষ পর্যন্ত আপনাদের সহযোগিতায় আমাদের আপসহীন ধারার লড়াই, দুইবারের অনশন মাত্রা কেটেছে। মানুষের হৃদয়ে হৃদয়ে, মায়েদের ঘরে ঘরে, বোনেদের ঘরে ঘরে আমরা পৌঁছে গেছি, তাই না? সুপ্রিম কোর্টে যে মামলা, বেআইনি নোটিশ, সেই মামলা শুনানি হবে। বলছে ডিফেক্ট কিওর করতে পারেননি, বড় বড় কথা বলেন। দেখুন, আমার মামলা ছাড়া পরীক্ষার বেআইনি যে পরীক্ষার নোটিশ, এই নোটিশটা বেআইনি, এর বাতিল হবেই। এই মামলা ছাড়া আর কারো কোনো মামলা নেই। যারা আমাকে গাল দেন, তারা আমাকে ভরসা করেন, বলেই দেন, দিন দিন আমাকে প্রশ্ন করুন। 22 লক্ষ এমআর মামলা ডিফেক্ট কিওর হবে, হবে হবে। ভ্যাকেশন বেঞ্চে শুনানি হবে বলছিলেন, এখনো হচ্ছে না কেন? এইসব বলছে, হবে। দুটো মামলাই আপনাদের জয় হবে, যদি মনে করেন সহযোগিতা করবেন। হ্যাঁ, যাই হোক, গাল দেবেন, নিশ্চয়ই দেবেন, কেন দেবেন না? আপনাদের মনে কথা এসছে। এখন আজকে একটা বিষয় নিয়ে কথা বলার ছিল। আমাদের আন্দোলনটা, আমি কুচবিহার গিয়েছিলাম, আমার সোনার বাংলা, সেই কুচবিহার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রবিউল আলম বলবো, দাদা সালাম নেবেন। কুচবিহার গিয়েছিলাম, একেবারে বাংলার শেষ প্রান্ত। কেউ আপত্তি তুলেছে, এই কেন কুচবিহার যাবে? আমরা যোগ্য চাকরিহারা, আমরা কুচবিহার যাব কেন? তার জন্য যার চাকরি হারায়নি তাকে জবাব দিতে হবে। ঠিক আছে, আমরা বাঁকুড়া গেলাম, একই উত্তর। আমরা বর্ধমান জেলায় গিয়েছি, কেন বর্ধমান যাবে? প্রচুর, এগুলো জানেন। আমি যা বলছি সত্য থাকলে সত্য, মিথ্যে হলে মিথ্যা বলবেন। তারপরে পুরুলিয়া যাব আগামী 10ই জুলাই। এখন আমাদের যা অবস্থা, সংগঠিতভাবে বা আমাদের সর্বশক্তি দিয়ে প্রত্যেক জেলায় প্রতিদিন, প্রতি ব্লকে ব্লকে, থানায় থানায়, সরকারি ভবনে ভবনে আন্দোলন হওয়া দরকার। সমাজের সব অংশের মানুষকে আন্দোলনে বেরোনো দরকার। যত জেলা আছে সব জেলার ডিআই ডিএমদের ডেপুটেশন দেওয়া দরকার। এটা দরকার, এটা প্রয়োজন। সেটা আমরা করতে পারছি না, না করতে পেরে, হ্যাঁ একটা চুমুক একটু দিই, হ্যাঁ, সেইটা না করতে পেরে আমরা 10 তারিখ কেন পুরুলিয়া যাব? ওভারল্যাপিং হয়ে যাচ্ছে। আন্দোলন কি কেউ ঠিকা নিয়ে রেখেছে? হ্যাঁ, এখানে বিশাল সমাগম, মাননীয় সরকারকে দেখাতে হবে। জেলা জেলা থেকে হাম কিতনা গাড়ি করকে রাজনৈতিক দলের মতো আমি কি করতে পারি, এটা দেখানোর নয়, কাজের। দেখানোর দিন চলে গেছে, ছিল এক সময়। এখন আমাদের সংগঠিতভাবে বা
আইনের মাধ্যমে কিভাবে চাকরি ফেরানো যায়, এটা সময়। লড়াইয়ের গুরুত্ব অনস্বীকার্য। আমি কোনো লড়াইয়ের, যে যেখানে আন্দোলন করছে, কারোর বিরোধী নয়। আমার মুখে শুনেছেন ওখানে যাবেন না, ওখানে যাবেন না। আমি তো 2 তারিখ এসএসসির সামনে চলে গেছিলাম, আমায় কি কেউ বলেছে আসো আসো? আমার তাগিদে গেছি। আমরা, আমার বোন, আমার সাথী, আমার বন্ধু অনশন করছিল বিকাশ ভবনের সামনে, আমি গেছি। আমি কেউ জানেন আমার ছবি পেয়েছেন? আমি নিষেধ করেছি। আমি জানি অনশন করলে কত ব্যথা হয়। আমি গেছি। বিকাশ ভবনের সামনে অনশন চলছিল, নূর, আমি গেছি। কেউ ছবি দেখেছেন? আমি কিন্তু দিতে দিইনি, কিন্তু আমি গেছি। আমি জানি ব্যথাটা কোথায়। আমি সেই অনশনকারী সুমন বিশ্বাস। আগামী 8 তারিখ যে শিক্ষাকর্মীদের নবান্ন অভিযান রয়েছে, সেই নবান্ন অভিযানে সমস্ত অংশের চাকরিহারা শিক্ষকরা, শিক্ষাকর্মীরা সর্বশক্তি দিয়ে ঝাঁপান। যোগ্য শিক্ষাকর্মীদের মুখে খাবার নেই, যোগ্য শিক্ষকদের আন্দোলনে, অনশনে এই দিকটা শেষ হলো। এখন একটা ক্যাপশন দেওয়া হয়েছে, পর্দাফাঁস। দেখুন, একজন মানুষ, তাকে নিয়ে 2 মিনিট কথা বলা, সেটাই আমার কাছে একটা লজ্জার বিষয়। একজন মানুষ যিনি চাকরিহারা নন, তিনি আমাদের আন্দোলনে এসে তার কিছু দাবি, সেই দাবিগুলোকে সামনে নিয়ে যে ডিএম ডেপুটেশন বা ডিআই ডেপুটেশন দিয়েছে, সেই ডেপুটেশন কপিটা আপনারা দেখতে চেয়েছেন কেউ? কি লেখা আছে তাতে? সেই ডেপুটেশন কপিটা কেউ দেখতে চেয়েছেন? যে এই যে হিউজ অ্যামাউন্টের টাকা পয়সা খরচা করে জেলা জেলা থেকে লোকজনদের নিয়ে এসে যে আন্দোলন, সেই ডেপুটেশন কপিতে কি লেখা আছে? এখন বলবে পাল্টে দিলাম। তাহলে হ্যাঁ, যে ডেপুটেশন দেয়া হয়েছে, সেই ডেপুটেশন কপিটা জনসমক্ষে আনুন। আমি একবারে পরিষ্কার করে বলবো, আমার হারানোর কিছু নেই, কারো সার্টিফিকেট আমার দরকার নেই। আমি যোগ্য চাকরিহারা, আমার চাকরি গেছে। আমি কোন জেলায় কখন যাব, পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের অনুমতি নেব, আর কারো অনুমতি নেওয়ার আমাদের প্রয়োজন নেই। আর যে জেলায় যাব, আমাদের যে যোগ্য চাকরিহারা শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, যোগ্য ওয়েটিং, তাদের কাছে অনুমতি নেব যে স্যার আপনাদের জেলায় আসছি ডিএম ডেপুটেশন এবং ডিআই ডেপুটেশন দিতে। 10 তারিখ পুরুলিয়া স্টেশনে বেলা 12টায় জমায়েত, তারপর মিছিল হবে। আমার ভাগের লড়াই দেওয়ার জন্য আমি যাব। আমি চাকরিহারা, যার চাকরি গেছে সেই বোঝে, আর কেউ বুঝবে না, এটা বাস্তব। আমার কারো বিরুদ্ধে বলার নেই, কিন্তু কিছু কথা আপনাদের জানতে হবে। না জানলে, আমি বলছি, সুমন বিশ্বাস যদি ফ্রড হয়, মিথ্যাবাদী হয়, 2 নম্বর হয়, টাকা চোর হয়, হিডেন এজেন্ডা থাকে, কেন আপনারা তার পেছনে ঘুরবেন? আপনারা প্রত্যেকে উচ্চশিক্ষিত, আপনারা কি বুঝতে পারেন না? কেন ঘুরবেন? লড়াই, প্রকৃত লড়াই, যেখানে চাকরি বাঁচানোর যে মূল মন্ত্র, সেটা, সেই লড়াইটা দিন। আর ডেপুটেশন কপি চেয়েছিল তো অনেকে, দেয়নি। চাইবেন আপনারা আজকে লাইভের পর। কাকে বলছি বুঝতে পারছেন? আস্তে আস্তে শেষে বলবো। সেই ভদ্রলোক, আমার হঠাৎ করে খারাপ লাগে একটা বিষয়। আমি এমনি বিকাশ ভবনে আন্দোলনের কারণে, কারণ আমরা তো তখন লোক সংখ্যায় কম ছিলাম, তখন দেখবেন আমি বলতাম, এই মৃন্ময় মণ্ডল, এই অমুক, আপনারা আসুন বিকাশ ভবনে 7 তারিখ যে আন্দোলন ডেকেছিলাম। কি অসহায় অবস্থায় আমরা সেই আন্দোলন কল করেছিলাম। এটা ক্যামেরা ধরার লোক ছিল না, জানেন। তারপরে দেখলেন বিকাশ ভবনের আন্দোলন। সে ভদ্রলোকের নামটা আপনাকে নিতে হবে, শেষে নিচ্ছি।
এখন আমরা যখন আমাদের আন্দোলন যখন একবার ভেঙে চুরে যাচ্ছে এই সময় হঠাৎ করে 2022 সালে 24 সালে আমাদের প্যানেল চলে গেল। দীর্ঘ লড়াই, আপনারা কাটালেন, যন্ত্রণায় করলেন, 5 জন বিধবা হলো, 5 জন বিধবা হয়ে গেল। তারপর এসে একজন হাজির হলেন, একটা সরকারের তাবেদার, যাকে আমরা বলছি সাম্প্রদায়িক শক্তি। কিসের ভিত্তিতে বলছি সাম্প্রদায়িক শক্তি? তিনি যেন চ্যালেঞ্জ করেন। আমাকে ভদ্রলোক বেশ কয়েকবার বলেছে, তো তার সাথে লাইনেও আমার ছিল, লাইনে অন্য 2 জন ছিল, তারই বন্ধু হবে। চোয়ালটা শক্ত করে লড়তে হবে, লড়বো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অপূর্ব বাগ, আপনি আসুন, আপনি যান, সবাই যান, আমার বিরোধিতা নেই। লাইভটা শেয়ার করবেন। আমাকে বলে, তুমি একটা হিন্দু মুসলিম বিবৃতি দিয়ে দাও। কি ব্যাপার? হ্যাঁ, হিন্দুদের চাকরি চলে গেছে। আমি কিছুক্ষণ প্রায় অন্তত 20 সেকেন্ড তাজ্জব বেনে গিয়েছিলাম যে একটা শিক্ষকের মুখে এই কথা হয় কি করে। সেই সময় তার 2 জন যে সাগরেদ, যারা দেখবেন মোটা ভাই পাতলা ভাই এদিকে ওদিকে থাকে, তারা লাইনে ছিলেন। তারা নিশ্চয়ই অস্বীকার করতে পারবেন না। অস্বীকার করলে দেব, জনসমক্ষে দেব, নইলে এইটুকুই থাক, তথ্য দিলাম না। তারা যেটা অস্বীকার করবে সেটাকে তথ্য দিয়ে দেব। আপনাদেরও জানার দরকার আছে। আপনাদের সুমনবাবু একটা গালভরা কথা বলল, হ্যাঁ, সত্য জানবেন না, সবার অধিকার আছে। এখন আমি তাহলে এটা বলছি কেন? দেখুন, একটা আন্দোলনকে হাইজ্যাক করে নেওয়ার চেষ্টা চলছে। হাইজ্যাক করে নিজেদের কিছু মিথ্যে দাবি, ভুতুরে শিক্ষক তারাও। কিসের ভুতুরে শিক্ষক? আসবো, ভুতুরে তারাও। ডেপুটেশন কপি চাইবেন আজকের আপনারা? শিলিগুড়িতে যে মিছিল হয়েছে, সেই ব্যানারের দাবিগুলো আপনারা চাইবেন আজকের? সেই ব্যানারে, মূল ব্যানারে কি দাবি লেখা ছিল? 1 পয়েন্ট ইস্যু, কেবল এবং কেবলমাত্র যোগ্য চাকরি ফেরানোর আন্দোলন। আমার যদি মনে করেন আমার বাবা বলে যে আমাদের 10 বিঘা জমি নিয়ে নিয়েছে, চলো দাবির মধ্যে ঢুকিয়ে দাও। কেউ যদি বলে ডিএর দাবি ঢুকিয়ে দাও, চলো তোমাদের আন্দোলনে আমরা আছি, থাকবেন আপনারা? কেউ যদি বলে, তৃণমূল কংগ্রেস যদি বলে কেন্দ্রীয় সরকারের কাছে এত টাকা আমরা বকেয়া পাই, দিচ্ছে না, আপনারা হাঁটবেন? ভারতীয় জনতা পার্টি যদি বলে এই দাবিতে আপনারা ইয়ে করেন, হাঁটবেন? হাঁটবেন না। সিপিএম যদি বলে এই যে এইখানে নিয়োগ চাই, রাজ্য সরকার নিয়োগ দিচ্ছে না, এই দাবিতে আপনারা হাঁটবেন? বা অন্য একটা বিষয় হাঁটবেন? একটা মিথ্যে জিনিসকে আমাদের আন্দোলনে, আমাদের অসহায় অবস্থাকে কাজে লাগিয়ে ভুতুরে শিক্ষক তারাও। কিসের ভুতুরে শিক্ষক? বলবো, একটু ধৈর্য ধরুন, বলবো আমি। কিসের ভুতুরে শিক্ষক? আমাদের চাকরি গেছে, আমরা জেলায় যাব, আমরা আন্দোলন করব। কেন পুরুলিয়া যাবে? 4 তারিখ বর্ধমান গিয়েছিলাম, একসঙ্গে জোর দিতে পারতেন। আমি তো গেলাম, আমি তো মুর্শিদাবাদে গিয়েছিলাম। 10 তারিখও আমার সময় থাকলে আমি যেতাম। কাউকে আমি বলেছি? আপনারা কেউ বলতে পারবেন যে 10 তারিখ যাবেন না বর্ধমান? বলেছি? আমি এতটা ছোট লোক না, বলিনি। সবাই যান, যে আর যেখানে খুশি যান, কিন্তু জেনে যেতে হবে। একটা এই পয়েন্টটা ভুলে যাব। দেখুন, অনেকে জানতে চাইছে যে একটা লেখা ঘুরছে, মালদার মিলনগড় সিনিয়র মাদ্রাসা, এই ভদ্রলোক, যার নামটা সবার শেষে নেব, কলার পর্যন্ত ধরেছিল। ঠিক আছে, বললাম, আগেও বলেছি, ক্লারিফাই দিলে সেইটার ভিডিওটা দিয়ে দেব। সেই ভদ্রলোক আসবো, 3100 আর 1800 গল্পটা আসবো দিয়ে, আজকে পার্ট 1 তো বেশি বলা যাবে না, পরে একটা করে বললে একটা করে তাস বার করে দেব। রেকর্ডিংটা প্রকাশ করুন। দেব যে সে কি দেব না কেন? এটা কোনো কথা হলো? দেখুন, ম্যানেজিং কমিটি
বিষয়টা হচ্ছে যে আমাদের স্কুলগুলোতে যেমন রামকৃষ্ণ মিশন খ্রিস্টান স্কুলগুলোতে নিয়োগ হয়, ঠিক তেমনি মাদ্রাসাগুলোতে সংবিধানের আর্টিকেল 30 ধারা অনুযায়ী তাদেরকেও নিয়োগ তারা করবেন, যেটা ম্যানেজিং কমিটি। এখন বামফ্রন্ট সরকার মাদ্রাসা সার্ভিস কমিশন করেন, এই নিয়ে হাইকোর্টে মামলা চলে। হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে ম্যানেজিং কমিটি যেতে মাদ্রাসা সার্ভিস কমিশন হেরে যায়, মানে সরকার হেরে যায়। ডিভিশন বেঞ্চে মাদ্রাসা সার্ভিস কমিশন হেরে যায়। তাহলে কারা জিতলো? ম্যানেজিং কমিটি। যে ম্যানেজিং কমিটি যে নিয়োগটা দেবে সেটা ভ্যালিড। কে রায় দিয়েছে? সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ। তখন রাজ্য সরকার হেরে যায়। হেরে গিয়ে এই মামলা জনাব যার কথা বলছি তিনি সুপ্রিম কোর্টে নিয়ে চলে যান। রাজ্য সরকারে যাবার কথা ছিল, গিয়ে যাই হোক সেখানে বলে যে ম্যানেজিং কমিটি বা মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ হলে কোয়ালিটিটা থাকে। তা সেই মর্মে কিন্তু রায় দেয় যে ফিনিশিং হয়ে গেছে তা নয়, একেবারে এন্ড হয়ে গেছে তা নয়, অনগোয়িং। সেইখানে বলে 15 দিনের মধ্যে, এই যে আপনারা শুনেছেন না, এই যে ভুতুড়ে শিক্ষকের গল্প বলছে, সুপ্রিম কোর্ট বলেছে 2014 থেকে 2020 পর্যন্ত ম্যানেজিং কমিটির মাধ্যমে যা নিয়োগ হয়েছে তাদেরকে 15 দিনের মধ্যে স্যালারি দিন। কার অর্ডার? সুপ্রিম কোর্টের অর্ডার। আমি কি সুপ্রিম কোর্টের অর্ডার খণ্ডানোর ক্ষমতা আমাদের আছে? সেখানে বলেছিল, however any appointment are made by the concerned madrasa are deemed to be valid, হ্যাঁ, all purposes। এইখানে একটা এরকম একটা শব্দ লেখা আছে, বুঝতে পেরেছেন? যে সেখানে 2014 থেকে 20 পর্যন্ত এমসির যা নিয়োগ, কেন আর্টিকেল 30 সেটা তো এখনো নিষ্পত্তি হয়নি, ওটা আছে না নেই। এদেরকে এরা ভুতুড়ে শিক্ষক বলছে। আচ্ছা বলুন তারপর এরা যেহেতু ম্যানেজিং কমিটির মাধ্যমে মাদ্রাসা সার্ভিস কমিশনে 3100 পোস্টে এরা পরীক্ষা দিয়েছিল, 1800 পোস্টে নিয়োগ হয়েছে, আজও 1300 পোস্টে নিয়োগ হয়নি। হাইকোর্টে পরবর্তী হয়ে গেলে মামলা হয়েছে, প্রচুর টাকা লুটেছে। তথ্য সহকারে দেব, চ্যালেঞ্জ করলেই আজকে পার্ট 1, আর 1-2 মিনিট আমাকে বলতে হবে। তা আজও 1300 ছেলে অ্যারাবিক বিভিন্ন সাবজেক্টের তারা বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে, প্রচুর টাকা লুটেছে। শেষেও মামলা লড়ার জন্য 10,000 টাকা নিয়েছে, 10,000 করে 22 জনের কাছ থেকে, 220 জনের কাছ থেকে। তার আগে 1,000, 1,500 এক ধাক্কায় ওকালতনামায় সই করার জন্য 1,000, 1,200, 1,300 জনের কাছ থেকে প্রচুর টাকা লুটেছে। এই ছেলেটি যখন মাদ্রাসা সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টে জিতে যায়, মানে সরকার জিতে যায়, এখানে তো গোহারা হেরে গেছিল, এখনও রিভিউ বাকি আছে। আমরা সেই যোগ্য চাকরিহারাদের তাদের নিয়ে লড়বো। আমাদের এই লড়াই জিতে নিই, আমরা লড়বো একসঙ্গে, আমরা মেলাবো না। কেবলমাত্র এসএসসির দাবিকে নিয়েই আমরা লড়ব। আর আমরা চিন্ময় মণ্ডলরা, আমাদের মেহবুবরা, সুমন বিশ্বাসরা, পঙ্কজ রায়রা, প্রতাপ রানারা, আমাদের হুমায়ুনরা, ওরা এখনো জীবিত আছে, ওরা লড়াই করার জন্য সক্ষম। ঠিক আছে, আমাদের পল্লব দ্বারা সবাই আমরা জীবিত। এরা আমাদের আন্দোলনে ঢুকে নিজেদের এজেন্ডাটাকে চালাচ্ছে, এবং এই ভদ্রলোকরা যে সরকার জিতে যখন গেছে তখন সরকারি যেই মাদ্রাসা সার্ভিস কমিশনের যে আধিকারিকগুলো আছে এদেরকে প্যাচ আপ করে নিজেরই বিদ্যালয়ে নিজেই প্রধান শিক্ষক হয়েছে, এবং ওনার সাথীগুলোকেও হেডমাস্টার বানাইছে। বুঝতে পেরেছেন? কোথায় কি অ্যালটমেন্ট হবে, কে চাকরি পাবে, কে কি করবে, সব নিয়ন্ত্রণ করছে। এরা হচ্ছে সরকারি মদতে। এরা যে 80% হিন্দুদের চাকরি চলে গেছে, আর ছি, শিক্ষক, যোগ্য শিক্ষক, হ্যাঁ,
কি ন্যারেটিভ চিন্তা করুন। তবে হ্যাঁ, শেষ করতে হবে। যাই হোক, শেষ করছি। তারপরে যাই হোক, এই যে 1300 চাকরি আর পেলো না, টাকা লুটে নিল, তা কাজ যে তারা সবাই যোগাযোগ করেছে আমার সাথে, আমি পেলাম কোথায়? হ্যাঁ, যাই হোক, পরে ওসব হবে। এবং ইনি নবান্নের আইএএস অফিসারদের, বিকাশ ভবনের মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসারদের গাড়িতে চেপে ওই মালদা গিয়েছিল, তাই তো কলার ধরেছিল। আচ্ছা, ইমদাদুল আলম, ভুল ইনফরমেশন দিতে পারি, আপনারা খণ্ডন করবেন। তবে লাইভে যারা শুনছেন, পরে আমার লাইভের কমেন্টগুলো দেখবেন যে কারা কি লিখছে। বিশাল কষ্ট, বিশাল কষ্ট। মিছিলে থাকবেন অমুক, হোয়াট ইজ দিস? যোগ্য চাকরিয়ারা তারা কি মরে গেছে নাকি? আপনারা লড়াইয়ে নামুন। এইসব ন্যারেটিভ, এরা সাম্প্রদায়িক লোক। সরাসরি রাজ্য সরকারকে নামিয়ে দিয়েছে। যখন আমাদের ওই আন্দোলনটা কিছুটা দিশা হারিয়েছে, তখন একেবারে 22শে এপ্রিল 2024 চাকরি চলে গেছে। 2025-এর 23শে এপ্রিল আমাদের পুরো ফাইনালি আমাদের সব শেষ হয়ে গেছে। তারপরে হঠাৎ করে উদাও হয়েছে মহান বীর। হ্যাঁ, আমি এখানে যাব বাধা, ওখানে যাব এখানে আমার 10 তারিখের আন্দোলনকে নষ্ট করার জন্য। কি ক্লারিফাই, হ্যাঁ, জানা দরকার। এই ভদ্রলোককে, এই যে মালদার বললাম, মিলনগড় সিনিয়র মাদ্রাসায় ঢুকতে দেওয়া হয়নি। ঠিক আছে, জেনে নেবেন। নাম বললাম, আমি কারোর নাম বলতে চাই না। যা যা বলেছি বললে উত্তর দেব। তাহলে প্রচুর টাকা লুটলো গরিব ঘরের ছেলেপেলেগুলোর। আর মাদ্রাসা সার্ভিস কমিশনের এইগুলোকে প্যাচাপ করে, যে সুপ্রিম কোর্ট বলেছে যে ওই শিক্ষকদের মায়না দিতে হবে, তারা বলছে ভুতুর। আপনি লিখুন হেডমাস্টার যে আপনার মাদ্রাসায় কেউ ছিল না, যারা রাজি হয়নি তাদের ট্রান্সফার করেছে। কি বলছি, হ্যাঁ, কোথায় পেলাম এসব? কি বলছি? এই ছেলে এত টাকা পয়সা খরচা করে গাড়ি, আরে আমাদের চাকরি চলে গেছে। আমার যদি লড়াই হয় কোথাও, ঠিক আছে, আমার যদি লড়াই হয় কোথাও, তাহলে আমি তো, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ভুল দিতে পারি, আপনারা সংশোধন করে দেবেন। হ্যাঁ, আমরা এই যে লড়াই আন্দোলন হবে, জানেন, বাস ভাড়া করে করে বিভিন্ন জেলা থেকে লোক নিয়ে আসছে। এটা কি রাজনৈতিক দলের সভা? এই যে আমাদের চাকরিহারারা বলছি, এরা কালীঘাট অভিযানও করেছিল, এসব নিউজে আছে। হ্যাঁ, এসব নিউজে আছে। কোটি কোটি টাকা লুটেছে দাদা সাধারণ ঘরের ছেলে মেয়েদের। এখন যেহেতু আমাদের চাকরি চলে গেছে, আমাদের চাকরিটা বাঁচবে। আমি আপনাদের বলছি, দেখুন, মিথ্যা প্রতিশ্রুতিতে আমি থাকি না। আপনারা আমার পাশে থাকতে পারেন, নাও থাকতে পারেন, গালাগাল দিতে পারেন, বকতে পারেন। আমি জানি আমি এরকম একটা কথা বলছি। হ্যাঁ, দেখবেন না আমার কমেন্ট সেকশানে 10টা কমেন্ট হলে কারা, দেখবেন কারা জানি কি বলে, চিমটি কাটছি না, এখনও তো সবই চিমটি কাটলাম, যে নট সিলেক্টেড বলে এই 1300 জনকে চাকরি দিল না। হ্যাঁ, ফোনও আসবে আজকে থেকে, খুব গালাগালের ফোন আসবে। একজন তো আমার ঠ্যাং টং ভেঙে দিচ্ছিল। হ্যাঁ, এই যে আইএএস অফিসারদের নিয়ে, বিকাশ ভবনদের আধিকারিকদের নিয়ে এইসব কাজকর্মগুলো করছে। আর ওই যে কলার ধরা খাওয়ার পর এখন পেছন থেকে চরিটা নাচছে, পেছন থেকে। ইনি হচ্ছেন আমার চোখে এসএসসি আন্দোলনের একজন প্রকৃত সাম্প্রদায়িক লোক, যিনি আন্দোলনটাকে, আমাদেরকে বোকা বানিয়ে, আমাদের লড়াইয়ের যে রাজ্য সরকার আমাদের চাকরি চুরি করেছে। তেমন রাজ্য সরকারকে আমরা অনেক বকেছি যে আমাদের যোগ্য তালিকা দিন, আমাদের চাকরি বাঁচান। মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী, তিনি নিশ্চয়ই শুনছেন। দিদি, আমাদের যোগ্য চাকরিটা ফেরত দিন। আমরা অনেক অসহায় ঘরের ছেলে মেয়ে, অনেক হয়েছে। 12 তারিখ দিল্লি যাচ্ছে, যোগ্য তালিকাটা পাঠাবেন, এই আশা রাখি। যোগ্য তালিকাটা পাঠাবেন, নইলে বৃহত্তর লড়াইয়ের রাস্তা তো পড়ে আছে, তার মাধ্যমে আমরা লড়াই আছি। হ্যাঁ, যোগ্য তালিকা দিতে হবে।
প্রত্যেক যোগ্যদের ফেস বুঝি না, 1 2 3 7 ওসব বুঝি না, সমস্ত অংশের যোগ্য চাকরিহারাদের চাকরি বাঁচাতে হবে। যোগ্য ওয়েটিংদের যারা বঞ্চিত হয়েছে তাদের তাদের চাকরি পেতে। আমাকে বলছে আপনাকে সাম্প্রদায়িক মনে হচ্ছে। আপনার মনে হতেই পারে, আমরা মুসলমানদের কোলে দোল খেয়ে বড় হয়েছি, আমরা মুসলমানদের কোলে দোল খেয়ে বড় হয়েছি। আপনার মতো আহাম্মক বেবাকুব বলতে পারে এসব কথাবার্তা, বুঝেছেন? আপনার জানা নেই, আমাদের জীবনের কাহিনী জানা নেই। আমরা মুসলমানদের কোলে দোল খেয়ে বড় হয়েছি, বুঝেছেন? বলতে পারেন, আপনি জেনে নেবেন আমাদের ব্যক্তিগত জীবন, ঠিক আছে? ছাড়ুন সব, আপনি বলছেন। কেউ বলবে বিজেপি করে, কেউ বলবে সিপিএম করে, কেউ বলবে তৃণমূল করে। ভাগ্যিস তৃণমূল কংগ্রেসের কুণাল ঘোষ এখনও আমাকে কিছু বলেনি, আমি সেই আশায় আছি। তিনি যেদিন বলবে আমার তো অবশ্যই গুরুত্ব দিয়ে ভাবতে হবে। তিনি যখন বলেননি আমি শান্তিতে আছি, কারণ তারা জানে, তাদের এসবি আইবি আছে, তারা জানে আমি আদৌ কারোর সাথে যোগাযোগ রাখি কিনা। যা হচ্ছে প্রকাশ্যে, সবার কাছে গেছি, বিকাশ ভট্টাচার্য মহাশয়ের কাছেও গেছি, জাতীয় কংগ্রেসেও গেছি, জেডিইউতেও গেছি। হ্যাঁ, নমস্কার করেছি পায়ে হাত দিয়ে। এটা একজন যোগ্য শিক্ষকের কর্তব্য। আমার বাবা মা গুরু গোসাই এটা শিখিয়েছে, ঠিক আছে? মাননীয় মুখ্যমন্ত্রী, যাকে চাকরি চোর বলে আমি এত চেঁচাই, মাননীয় মুখ্যমন্ত্রী যদি কোনো ক্রমে আমার সামনে চলে আসে, প্রথম দৌড়ে গিয়ে নমস্কার করব আমি, বুঝেছেন? এসব বলে লাভ নেই, এইগুলো ছোটোখাটো কথা বলে নাকি, এগুলো বলে না। হ্যাঁ, দেখবেন না আমাকে যারা কমেন্ট করে গাল দিচ্ছে তাদের দেখবেন না, বুঝতে পারবেন, আমি বলতে চাই না। যাক, সেই ভদ্রলোক আমাদের আন্দোলনকে দুর্বল করার চেষ্টা করছেন। আমাদের 1 পয়েন্ট দাবির ভিত্তিতে আন্দোলনের মধ্যে অন্য দাবি ঢুকে গেলে সেই আন্দোলন ক্ষতিগ্রস্ত হয়, সেই আন্দোলন দুর্বল হয়, এটা বলার জন্য আপনাকে বলা, কাউকে মেলাইন করা না। এখানেই বুঝে যাবেন কে ভুতুরে শিক্ষক তারাও। কেন? আমার এসএসসি যোগ্য চাকরি, আর কারো চাকরি যায়নি। আমাদের চাকরি ছাড়া কারো চাকরি যায়নি। এই যে আমি রায় বললাম, কারো চাকরি গেছে? যায়নি। উল্টে ওই রায় পড়বেন, চাইলে আমি দিয়ে দেবো, ওই রায়ে লেখা আছে যারা ম্যানেজিং কমিটিতে, যারা মাদ্রাসা সার্ভিস কমিশনে নিয়োগ পেয়েছে, যদি ডিভিশন বেঞ্চেও আছে, যদি ম্যানেজিং কমিটি মনে করে তাদের সবাইকে নিতে পারে, অর্থাৎ কারোর চাকরি যায়নি। আজকে সুপ্রিম কোর্টের অর্ডার বলছে ভুতুরে শিক্ষক তারাও। তুমি কে ভাই? সংবিধানের 30 ধারাকে উঠে গেছে? এইসব উল্লু বানানো কথাবার্তা বলছে। টুপি পরাচ্ছি, বেশ ঠিক আছে, টুপি পরাচ্ছি। আপনার যদি মনে হয় টুপি পরাচ্ছি, আপনি মাথায় একটু হাত দিয়ে দেখুন, আপনার মাথায় কে বেশ ডবল টুপি পরিয়ে দিয়েছে। যাই হোক, আপনি বলতে পারেন। যাই হোক, এই ভদ্রলোক মেহবুব চাকরিহারা, চিন্ময় চাকরিহারা, পল্লব চাকরিহারা, সেই লড়াইয়ে আমরা আছি। আগামী 8 তারিখ যোগ্য শিক্ষাকর্মীদের যে নবান্ন অভিযান, সেই লড়াই আমরা পূর্ণ সমর্থনে আছি। যারা নিজেদের দাবিকে, আমাদের অসহায় অবস্থায় এই ব্যবস্থাকে কেন্দ্র করে আমাদেরকে পথে নামিয়ে ফায়দা তোলার চেষ্টা করছে অসাধু মানুষ, আমরা তাদের সাথে নেই, আমরা তাদের সাথে নেই। যোগ্য চাকরিয়ারা সব অংশের মানুষকে বলবো, আপনারা খেয়াল রাখুন। ওএমআর প্রকাশিত হলে দাদা, গাল তো দিচ্ছেন, দিন। ওএমআর প্রকাশিত হলে প্রত্যেক যোগ্য চাকরি বাঁচবে, প্রকাশিত হবে। কালকে মাননীয় রাজ্য সভাপতি মহোদয়, ভারতীয় জনতা পার্টি গিয়েছিলাম, সহযোগিতা চেয়েছি, সবার সহযোগিতা চাইছি। কে বলতে পারে কার সহযোগিতা কোথায় লেগে যাবে? সবার, কার কাছে যাইনি। হ্যাঁ, সত্যের পথে আছি, সত্যের পথে আছি। আর যারা ন্যারেটিভ করবেন তাদেরকে বলি, আমি সুমন বিশ্বাস, আপনাদের সুমন বিশ্বাস, আমাদের ব্যক্তিগত জীবনটা দেখবেন। আমরা মুসলমানদের কোলে বড় হয়েছি, আমরা ঈদে যাই, কুরবানিতে যাই। আজকে জানেন মহরম, 11 মহরম, ইতিহাসটা জানবেন যারা জানে, ঠিক আছে? আমাদের মেহবুবের হাতটা কাটলে যে ব্লাডটা বেরোবে, আমার এখান থেকেও সেই একই ব্লাড বেরোবে। এসব ন্যারেটিভ করবেন না, জিততে পারবেন। আমি একটা জিনিসই বলি, সত্য সবসময় সত্য হয়। এই ভদ্রলোক আজকে পার্ট 1 দিলাম, এরপর আবার দেব, উনি কি বলেন তার উপর দেব। এই ভদ্রলোক প্রচুর মানুষের
গরিব দুঃখী মানুষের টাকা লুট করেছে, সরকারের সাথে যোগসাজশ করে নিজের স্কুলে নিজে হেডমাস্টার হয়েছে এই ভদ্রলোক, তার সঙ্গী সাথীদের হেডমাস্টার বানিয়েছে এই ভদ্রলোক। এই ভদ্রলোকরা সরকারি গাড়ি চেপে ওখানে গিয়ে হেনস্থা হয়েছে, বুঝছেন? বলে পেল কোথায়? হ্যাঁ, তাই না? সব বিষয়। আর 1300 জনকে নট সিলেক্টেড বলে ফার্দার প্রসেস ফেলে রেখে দিল। তাদেরকে নিয়ে আগামী দিনে বৃহত্তর লড়াইয়ে আমরা নামবো, আমরা কথা দিলাম। আমরা আগামী 10 তারিখ, ভদ্রলোকের নাম বলতে হবে? হ্যাঁ, লেখা থাকে না, দেখবেন উপস্থিত থাকবেন, লেখা থাকে উপস্থিত থাকবেন। আরে ভাই, চাকরি আর আমাকে বলছে নেতা হতে চাইছে। হ্যাঁ ভাই, আমরা চাকরি হারা, আমরা কর্মী হব, আমরা মাইক ধরবো, অঙ্ক করব, আমরা ব্যানার ধরে এগোবো, আমরা ব্যানার বাঁধবো, আমরা বক্তব্য রাখবো। তা আমরা রাখবো না তো কারা রাখবে? বলছে নেতা হতে চাইছে। এই ভদ্রলোক, আপনারা তো শুনছেন তো, এই ভদ্রলোক মেদিনীপুর গিয়ে বলল যে দিদি তো আমাকে টিকিট দিয়ে দিতে চেয়েছিল, আমি নিইনি। এই বলছে টেন্টেডরা আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে। বুঝতেই তো পারছেন প্রচুর টাকা ওখানে। তাহলে এই ভদ্রলোক কি টেন্টেডদের সাথেও যোগাযোগ রাখছে? কে এসে কি তার উদ্দেশ্য? কি তার উদ্দেশ্য? আর বাকি যারা আছে দেখবেন আমাদের এসএসসি মামলার সাথে যুক্ত নয়, চাকরি হারা নয়, কিন্তু তারা প্রথম দিন থেকে লাগাতার রক্ত শোষণ, রক্ত শুকিয়ে প্রত্যেকটা আন্দোলনে, প্রত্যেকটা লড়াইয়ে প্রথম দিন থেকে আজ অবধি মাটি কামড়ে পড়ে আছে। তাদেরকে অনেকে বিদ্রুপ করে, ঘাল দেয়, তবুও পড়ে আছে। কেন? লড়াইয়ের তাগিদে। অভিজ্ঞতা, কি বলছি সত্যি মিথ্যা বিচার আপনাদের করতে হবে। এই ভদ্রলোকের অভিপ্রায় কি? তিনি বলছেন টেন্টেডরা আমার সাথে যোগাযোগ করতে চায়, দিদি আমাকে টিকিট দিতে চেয়েছে। বলেছে কি বলেনি? পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের মানুষ বলেছে কি বলেনি? সুপ্রিম কোর্টে মামলা ডিসমিস হয়নি, আমরা সুপ্রিম কোর্টের হাওয়া জানি। দেখা হবে বাবু, বড় দাদা দেখা হবে, ঠিক আছে? আর আপনাদের বলি, ভুল বুঝতে সময় লাগে না। আমরা চাকরি হারা, আমরাই তো লড়ব, আমরাই তো পুরুলিয়া যাব, আমরাই তো বর্ধমান যাব, তাই না? কেউ বাদ ছাড়ছে, কেউ আটকে দিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যতটা না আটকাচ্ছে, এই ভদ্রলোককে দিয়ে প্যাচ খেলে আটকে দাও। ইনি হচ্ছে সরকারি তাবেদার, ইনি হচ্ছে রাজ্য সরকারের এজেন্ট। আমার বলা কর্তব্য, আমি বলেছি। কি গ্রহণ করবেন আপনাদের বিষয়। না, এটা কথা, জেসিএম এতদিন যা করেছে সব কি আপনি সাপোর্ট করছেন? না, দেখুন, যোগ্য অধিকার মঞ্চ, তাদেরকে নিয়ে কথা বলাটা আজকে ঠিক না। আপনারা যোগ্য শিক্ষাকর্মী, আপনারা তো বুঝেছেন বলেই তো আজকে একটু ভিন্ন রকম চিত্র। আমার কারো বিরুদ্ধে কিছু বলা না, আমি কাউকে সাপোর্ট করছি না, কাউকে করছি না। বাস্তবতা হচ্ছে এটা, আপনারা চাকরিহারা, 1 পয়েন্ট ইস্যুতে আপনারা লড়ুন, চাকরি ফেরানোর লড়াই। যদি সুমন বিশ্বাসও সাম্প্রদায়িক হয়, সাম্প্রদায়িক মনোভাবাপন্ন হয়, তার সঙ্গ ছেড়ে দিন। আরে আমরা যোগ্য শিক্ষক, আমাদের শালীনতা, উদারতা, সব অংশের মানুষকে নিয়ে চলার মানসিকতা থাকা প্রয়োজন। হ্যাঁ, এইগুলো আপনাদের কি বলবো, যাই আপনারা সবাই বুঝবেন। লাইভটা অনেক বড় হয়ে গেছে, এর পরের দিন বলবো। আর তাহলে সেই ব্যক্তির নাম বুঝেছেন তো? উপস্থিত থাকবেন, তলায় দেখবেন লেখা আছে। এই ভদ্রলোক প্রকৃত অর্থে সাম্প্রদায়িক, কখনো টুপি পরে নেবে, আবার কখনো একটা চাদর জড়িয়ে নেবে। আশেপাশেগুলোটা দেখবেন কারা তারা, কি তার অ্যাম্বিশন,
কেন এসএসসির দাবিগুলো 1 নম্বরে নেই? চাকরি ফেরানোর এখন যে জায়গায় আছে একটাই দাবি। দেখুন দিদিমণিরা, আমার বলা আমি বলছি, 22 লক্ষ ওএমআর প্রকাশিত হলে সবার চাকরি বাঁচবে। দাবিই নাই, দাবিই নাই। বলছে আমাদের কি ছিল, টার্মিনেট করতে হবে অযোগ্যদের, আমাদের অযোগ্যদের টার্মিনেট করতে হবে। আর সুপ্রিম কোর্ট বলছে এদের মায়না দাও, তাদের বলছে টার্মিনেট করতে হবে। ম্যাডাম, স্যার, শুনুন, জাস্ট একবার শুনে যান। সুপ্রিম কোর্ট আমাদের কি বলেছে? বলছে যারা অযোগ্য তাদের টার্মিনেট করুন। হ্যাঁ মফিজুলদা, এত গালাগাল দিচ্ছেন, শুনে যান, শুনে যান, সত্যি কথা তো শুনতে হবে। নিজামুদ্দিন গাজী, শুনে যান। আমাদের এসএসসিতে কি রায় এসছে? যারা অযোগ্য তাদের মাস্ট বি টার্মিনেট। আর ওই যে মামলা ম্যানেজিং কমিটি ভার্সাস মাদ্রাসা সার্ভিস কমিশন, সেখানে এসছে সুপ্রিম কোর্ট বলেছে যারা 2014 থেকে 20 ম্যানেজিং কমিটির মাধ্যমে যারা নিয়োগ হয়েছে তাদের আর তো হয়নি, তাদের টাকা দিন। স্কুল শিক্ষা, ওই মাদ্রাসা শিক্ষার সাথে যারা যুক্ত, যারা যাচ্ছিল তাদের টাকা দিন। তাদের সুপ্রিম কোর্টের অর্ডার, তাদেরকে বলছে ওদের টার্মিনেট করতে হবে, চাপ সৃষ্টি করে। সরকার তো চাইছে যে তার যাতে টাকা না দিতে হয়, এই ছেলেকে কিছু দিয়ে দিলে ব্যাস ঝামেলা খালাস। যাই হোক, আশা করি বুঝবেন। যা বলেছি সত্যের গভীরে যান। মামলার সুপ্রিম কোর্টে আছে, ডায়েরি নাম্বার নিন, ফাইল নাম্বার নিন, হাইকোর্টের অর্ডার, সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চের অর্ডার, যে সিনিয়র মাদ্রাসার কথা বলছি খোঁজ নিন। আপনারা সকলে আছেন। হ্যাঁ, যা যা বললাম। আপনি কি একা নেতা হতে চান? না না, একা আপনিও হন, আপনিও নেতা হন। কথা হচ্ছে যে নেতা দিকভ্রষ্ট সে আপনাদের দিকভ্রষ্ট করবেই। সালাম নেবেন মফিজুলদা, আপনি বলছেন তবুও বলি, সালাম নিন আমার। হ্যাঁ, যে নেতা দিকভ্রষ্ট সে দিকভ্রষ্টই করবে। তাই সতর্ক করা, সতর্ক করা। যে আমাকে বলে আপনি হিন্দু মুসলিম একটা স্টেটমেন্ট দিয়ে দেন, হিন্দুদের চাকরি চলে গেছে, ছি ছি ছি, আমরা যোগ্য শিক্ষক, আমার ছাত্রছাত্রী 100% মুসলমান, এসব কথাবার্তা মানা যায়? শিক্ষক আমরা, 2 দিন বেঁচে থাকবো, সবাইকে নিয়ে বেঁচে থাকবো, সবার চোখের জল নয়নের মণি হয়ে বেঁচে থাকবো, সেটাই যোগ্য শিক্ষক। যাই হোক, আপনিও কোনো দল দ্বারা মদতপুষ্ট সৌমেন ভট্টাচার্য, না আপনি বলতেই পারেন। যদি তবু আপনার চরণে আমার নমস্কার দিয়ে আমি বলি, যদি আপনার কাছে কোনো এভিডেন্স থাকে যে আমার জীবদ্দশায় আমি কখনো কোনো রাজনৈতিক দলের ঝান্ডা নিয়ে মিটিং মিছিল প্রোগ্রাম হিডেন এজেন্ডা কারোর সাথে গোপনে দেখা করছি, যদি কোথাও থাকে পাবলিক করে দেবেন। নমস্কার। আজকে প্রথম পর্ব, এর চিমটি কাটার, এই যে চিমটি না, চিমটি কাটার উত্তরটা দেখব, তারপরের দিন দিয়ে দেব পার্ট 2। সাম্প্রদায়িক শক্তির থেকে যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সকলেই সচেতন হন। নিজেদের দাবিতে 1 পয়েন্টের ভিত্তিতে আপনারা লড়াই করুন। 1 পয়েন্ট, হ্যাঁ 1 পয়েন্ট দাবির ভিত্তিতে আপনারা লড়াই করুন। অন্য কোনো দাবিকে সামনে রেখে আপনারা লড়াই করবেন না। যে ডেপুটেশন দেওয়া হয়েছে সেই ডেপুটেশনের কপি আপনারা দিতে চান, দেখুন। যে ডেপুটেশন দেওয়া হবে সেই ডেপুটেশনে আপনাদের দাবি লিখুন, ঠিক আছে? অনেক বলেছি, আচ্ছা অনেক কেউ কি পাশে নেই, মন্ত্রিসভা সারা হয়তো না, আচ্ছা হ্যাঁ হ্যাঁ, শিক্ষাকর্মীদের ক্ষেত্রে আবারও বলি, শিক্ষাকর্মীদের কথা কেউ ভাবছেন না, প্রকৃত অর্থে কেউ ভাবছেন না। যোগ্য শিক্ষাকর্মীদের খাবার নেই, সন্তানদের মুখে তুলে দেওয়ার কিছু নেই। আগামী 8 তারিখ সেই আন্দোলনে সমাজের সব অংশের মানুষ, আপনারা যে নবান্ন অভিযান ডাক দিয়েছে, আপনারা শিক্ষাকর্মীদের পাশে থাকুন, যোগ্য শিক্ষাকর্মীদের পাশে। আর আমাদের দাগ লাগানো মুশকিল আছে দাদা, মুশকিল আছে, পারবেন না, কথা দিয়ে রাখলাম, পারবেন না। ছোটবেলা থেকেই আপন মনে এটা পড়ি, ঠিক আছে? হঠাৎ করে পারবেন না, গ্যারান্টি। কোনো দিকে কোনোভাবে কোনো অসৎ কাজের সাথে সুমন বিশ্বাসটা যুক্ত থাকবে না। নমস্কার, সালাম। লড়াইয়ে থাকুন, জিত শুধু সময়ের অপেক্ষা।
হ্যাঁ, লাস্ট একটা উত্তর দিই। যে সেসব নেতার সাথে কথা বলতেন এখন আবার অন্যদের নিয়ে শুরু। হ্যাঁ হ্যাঁ, আপনি ভুল বলছেন। আমি কোনোদিন কারো বিরুদ্ধে কিছু কথা বলিনি, থাকলে আপনি জানাবেন। আমি এখন কি বলছি শুনুন। যারা চাকরি হারা তাদের কথা মানা যায়, যে চাকরি হারা না সে আমাদের যন্ত্রণা বুঝতে পারবে না, তার এজেন্ডা থাকে, সেই এজেন্ডাকে রুখে দিতে হবে। যোগ্য চাকরি ফিরে পাওয়ার লড়াইটা লড়ুন। এক্সাম আদৌ হবে কি হবে না, এক্সাম হবে না, ঠিক আছে? যার যা বোঝার কমেন্ট করবেন, গাল